নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা ইতিমধ্যেই আজই তোমরা ইতিহাস মেজর পরীক্ষা দিয়ে এসলে এবং তোমাদের ইতিহাস মেজর থেকে আমি সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম এবং তোমরা যারা ইতিহাস মেজরের পিডিএফ সাজেশন সহ আমাদের থেকে সংগ্রহ করেছিলে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন, সেগুলো কিন্তু সবই হুবহু কমন আছে। এবার সেজন্যই আমি একটু তোমাদের সাথে আলোচনা করতে চাইছি। আর এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা এখনো পর্যন্ত যারা এসএসসি পেপার এবং বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের জন্য ভাবছো যে কি করবে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এসিসি পেপার হিস্ট্রি এসিসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেখানে কিন্তু শুধুমাত্র 21টি প্রশ্ন আছে, এর বাইরে একটি প্রশ্ন আসবে না। 100% কমন তোমাদের আমি বললাম এবং পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে মিলিয়ে দেখবে। যেইভাবে আমি এখন তোমাদের প্রথম সেমিস্টার হিস্ট্রি মেজরের প্রশ্নগুলো মিলিয়ে মিলিয়ে বলবো, তোমরা যারা পিডিএফ নিয়েছো জানো, আর যারা সাজেশন লাস্ট মিনিট দেখে গেছিলে তারাও আশা করি বুঝে যাবে। আর রাষ্ট্রবিজ্ঞান মাইনরের ক্ষেত্রে শুধুমাত্র 26টি প্রশ্ন আছে, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। যদি এই 26টির মধ্যে কেউ কমন না পাও রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাজেশন নেয়ার পর, তাহলে যে টাকা দিয়ে তুমি সাজেশন কিনবে সে টাকার 3 ডবল টাকা আমরা রিটার্ন করব। তাহলে বুঝতে পারছো কতটা অথেন্টিক। এবং বাংলা যে মাইনর, মাত্র 19টি প্রশ্ন থাকবে, 19টির বাইরে একটিও থাকবে না এবং 100% কমন। একজন ভাই বলেছিলে যে দেখবো দাদা, আমি রিস্ক নিতে পারছি না, তা সেই ভাইয়ের উদ্দেশ্য আমরা বলছি যে পরীক্ষাটা হয়ে যাক, আমরা মিলিয়ে মিলিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই। 100% কমন মানে 100%ই কমন। আমরা কখনোই অথেন্টিক তথ্য ছাড়া কিছু দিই না এবং শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব সহই কিন্তু তোমরা পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের যে ইতিহাস মেজরের হুবহু যে সাজেশন, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি তোমাদের সাথে, তাহলেই তোমরা বুঝে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল তোমাদের শর্ট প্রশ্ন, আমি বললাম না, কারণ শর্ট প্রশ্ন সব হুবহু কমন আছে, আমি যা দিয়েছি তোমরা জানো। দেখো, আমি প্রথম দেখি 4 নাম্বার, তোমাদের 5 নাম্বারের যে প্রশ্নগুলো লিখতে হবে, 4টি প্রশ্ন, 6টি থাকবে, সেখান থেকে একটু আলোচনা করি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রাচীন ভারতের ইতিহাস চর্চার যে কোনো দুটি ধারার বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, এখানে ধারা মানে মার্ক্সবাদী হতে পারে, সাম্রাজ্যবাদী হতে পারে, কিংবা সেটা নিম্নবর্গের ইতিহাস চর্চার ধারা হতে পারে, ক্রেমব্রিজ গোষ্ঠী হতে পারে, অ্যানাল গোষ্ঠী হতে পারে, জাতীয়তাবাদী ধারা হতে পারে, যে কোনো হতে পারে। তোমরা দেখবে পিডিএফ এর 2 নাম্বার প্রশ্নে আমি দিয়েছিলাম যে প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় মার্ক্সবাদী ও সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি দিয়েছি, 2 নাম্বার আছে পিডিএফ এর 2 নাম্বারে। তারপর দেখো, একটা প্রশ্ন আছে তোমাদের, হরপ্পার সঙ্গে বৈদিক সভ্যতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আমি ডি নাম্বারে আসলাম প্রথমেই, বলছি তারপর। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পিডিএফ এর কিন্তু 12 নাম্বারে হরপ্পা সম্পর্কে প্রশ্ন আমি আলোচনা করেছি, 16 নাম্বারে আছে, 17 নাম্বার আছে। তোমাদের হরপ্পা থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছে, তোমরা সেখানে যে কোনো একটা প্রশ্ন ভালো করে পড়লেই তোমরা লিখে দিতে পারবে। এবং বৈদিক সভ্যতাও পিডিএফ এর 16 এবং 17 নাম্বার প্রশ্নটা দেখলেই পেয়ে যাবে, একদম হুবহু কিন্তু করা আছে। এই দুটো প্রশ্ন পড়লে তোমরা রেফারেন্স করতে পারবে। এবং যারা আমাদের অফলাইন ব্যাচে পড়ো, তাদেরকে কিন্তু আমাদের আজীবিক ধর্ম বা আজীবিক প্রশ্নটাও লেখানো আছে। তবে এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে তোমরা যারা নব্য ধর্ম আন্দোলন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, সেখানে কিন্তু 63টা নতুন ধর্মমতের সৃষ্টি হয়েছে। সেই নব্য ধর্ম বলতে এখানে কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবিক ধর্মকে কিন্তু বোঝানো হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই প্রশ্নটার মধ্যে থেকে আজীবিক ধর্ম, গোসাল, মঙ্খলিপুত্তর কিছুটা বর্ণনা দিলে কিন্তু হয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ওটাও কিন্তু আমাদের পিডিএফ এ তোমরা পেয়ে যাবে, ওই প্রশ্নটাও রয়েছে, নব্য ধর্ম আন্দোলন 6ষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব। এবং সেম ওরকম ধরনের কিন্তু আবার আরেকটা প্রশ্ন আছে, তোমাদের বড় প্রশ্ন দিয়েছে আমি বলছি, তার আগে এখানে F নাম্বারে আরেকটা প্রশ্ন আছে, তোমাদের 4টে লিখতে হবে, আমি 4টে তোমাদের দেখিয়ে দিই আগে। দেখো, F নাম্বারে একটা প্রশ্ন আছে, ষোড়শ মহাজন পদ,
এখানে কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দেখো অবৈদিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে কার্যকর হয় এখানে কিন্তু বিভিন্নভাবে ঘোরানোর চেষ্টা হয়েছে। এটা হলো তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা হয় যে তোমরা উত্তরটা দিতে পারো নাকি সব দিক দিয়ে প্রশ্নটা দেওয়ার চেষ্টা করা হয়। এক্ষেত্রে কিন্তু তোমরা ষোড়শ মহাজনপদ প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এটা পিডিএফ এর ২১ নাম্বার প্রশ্নে রয়েছে। তোমরা দেখে নেবে যারা পিডিএফ সংগ্রহ করেছো আমাকে বলতে হবে না। এবং তারপরে আমরা চলে আসি যে ১০ নাম্বারে, ১০ নাম্বারের ক্ষেত্রে কিন্তু তোমাদের ২ টো প্রশ্ন লিখতে হবে। এক্ষেত্রে দেখো ১ম যে প্রশ্নটা রয়েছে প্রাচীন প্রস্তর ও নব্য প্রস্তর যুগের যে উত্তরণের যে ঘটনাটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্নভাবে বলেছে সংস্কৃতি, প্রযুক্তি, অর্থনৈতিক যে রূপান্তর ঘটেছে। আমরা কিন্তু সেম হুবহু প্রশ্ন দিয়েছি পিডিএফ এর ২৬ নাম্বারে আছে। তোমরা যদি লক্ষ্য করো তাহলেই বুঝে যাবে যারা পিডিএফ কালেক্ট করেছিলে আমাকে নতুন করে বলতে হবে না। পিডিএফ ২৬ নাম্বারে হুবহু প্রশ্ন আছে। সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে নগর পরিকল্পনা, বসতির স্তরবিন্যাস, আঞ্চলিক বিস্তার, হরপ্পা সভ্যতার বসতি বিন্যাস এই যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ হরপ্পার নগর পরিকল্পনা, সামাজিক জীবন, অর্থনৈতিক এই যে জীবন, রাজনৈতিক জীবন এই পুরোটা বর্ণনা করতে হবে। এই প্রশ্নটাও কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ এর ১৭ নাম্বার প্রশ্নে। অর্থাৎ বুঝতে পারছো? এখানে কিন্তু ৪ টের মধ্যে ২ টো লিখতে হবে। এখানে কিন্তু ৪ টেই কমন আছে। ৩ নাম্বার যেটা রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু হুবহু তোমরা পেয়ে যাবে। দেখবে পিডিএফ এর ২০ নাম্বার প্রশ্নে আছে। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা করো। এইবার তোমরা যাতে আরো ভালো করে করতে পারো এজন্য কিন্তু আমরা পিডিএফ এর লাস্ট প্রশ্নে জৈন ধর্মের মহাবীর সম্পর্কে একটু আলোচনা করেছি এবং ২৬ বলছি ২৭-২৮ নাম্বার প্রশ্ন দেখবে আছে মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আরো বিশেষ করে একটু ভার্স করে আমরা আলোচনা করেছি যাতে এইভাবে আসলে তোমরা লিখতে পারো। আর পিডিএফ ২০ নাম্বার প্রশ্নে অর্থাৎ পিডিএফ এর ২০ নাম্বার প্রশ্নে কিন্তু বৌদ্ধ জৈন ধর্মের বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য কিন্তু হুবহু আলোচনা করা আছে। যে আমরা যারা পিডিএফ নিয়েছো অবশ্যই তোমরা জানাবে। আর নেক্সট যে প্রশ্নটা রয়েছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। এটাও কিন্তু তোমাদেরকে জাস্ট একটু দেখার জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমরা পিডিএফ এর ২২ নাম্বার প্রশ্ন কিন্তু লেখা রয়েছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে আ যে রাজনৈতিক অবস্থা সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রশ্নটা লিখতে পারো। এছাড়াও তোমরা কিন্তু ষোড়শ মহাজন পদের ওইখানেও দেখবে ষোড়শ মহাজন পদের পরে কিন্তু রাজনৈতিক অবস্থা আলাদাভাবে কিন্তু আমরা প্যারা করে আলাদা লিখে দিয়েছিলাম। সেখানেও কিন্তু তোমরা ২১ নাম্বার এবং ২২ নাম্বার এই ২ টো প্রশ্নের মধ্যেই কিন্তু এই উত্তরটাও পেয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু লিখতে হবে ১০ এর মাত্র ২ টো কিন্তু প্রশ্ন কমন আছে ৪ টেই। আর এদিক থেকেও কিন্তু তোমাদের লিখতে হবে ৪ টে সেখানেও কিন্তু তোমরা এখান থেকেও কিন্তু ৪ টে প্রশ্নই কিন্তু কমন পেয়েছো। অর্থাৎ বুঝতে পারছো ৪ টে ৪ টে ৮ টা প্রশ্ন কিন্তু তোমরা এত অল্প প্রশ্ন করে পেয়ে গেছো। আর শর্ট প্রশ্ন হুবহু কমন পেয়েছো। আর তার জন্য বলছি তোমাদের যাদের এখনো ভাবছো যে আমরা এসএসসি পেপারের জন্য কি করব? কোথা থেকে পিডিএফ কালেক্ট করব তাদেরকে বলছি, আর দেরি না করে তোমরা এখনই পিডিএফটা কালেক্ট করে নাও। তোমাদের যেহেতু পরীক্ষা ২-৩ দিন সময় রয়েছে হাতে, তোমরা কিন্তু শুধুমাত্র ২১ টা প্রশ্ন আছে। এর বাইরে একটা প্রশ্ন আসবে না এবং 100% কমন। না আসলে ডবল টাকা রিটার্ন দেব আমরা। আমরা এর আগেও বলেছি তোমরা জানো যে বিভিন্ন ক্ষেত্রে আমরা ঘোষণা করেছি। একদম হুবহু প্রশ্ন আসবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এর মধ্যে থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে। এছাড়াও এর পরবর্তীতেও তোমরা যারা ভাবছো যে মাইনর কি করব রাষ্ট্রবিজ্ঞান বা বাংলা বা ইতিহাস মাইনর তাদেরও বলছি তোমরাও কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। বাংলার ক্ষেত্রে শুধুমাত্র ১৯ টা প্রশ্ন দেব এবং রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র ২৬ টা প্রশ্ন আছে। ৫ এবং ১০ নাম্বার মিলিয়ে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমাদের সকলকে বলবো যে তোমরা একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।